জেনেসিসের ইমিউনোলজির রেডি রেকনার বা ক্র্যাশ কোর্সে যখন আমরা ছিলাম তখন প্রথম একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, যে ভিডিওতে বলা ছিল যে ইমিউনোলজিতে কতগুলো স্টেপস হয় বা আমার বডির মধ্যে ইমিউন রেসপন্স কখন তৈরি হবে। এবং সেই রেসপেক্টে আমরা বলেছিলাম যে ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স অ্যান্ড থার্ড লাইন ডিফেন্স। এই থার্ড লাইন ডিফেন্সকেই কিন্তু আমরা ইমিউন রেসপন্স বলে জানি, কিন্তু এর আগেও ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইনকে বলা হয় ইননেট ইমিউনিটি। দ্যাট ইজ বাই বার্থ আমাদের বডির মধ্যে যে ইমিউন সিস্টেমটা আগে থেকেই বিল্ড আপ করা থাকে। আর একটা সিস্টেম আমার বডিতে বিল্ড আপ করা আছে, তাকে আস্তে আস্তে করে বুস্ট আপ করতে হয়, সেই জন্য তার নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কিন্তু আজকের ক্লাসে আমরা অ্যাকোয়ার্ড বলবো না, আজকের ক্লাসে আমরা ইননেট ইমিউনিটির সেকেন্ড লাইন ডিফেন্সে আসবো। যদি কারোর আগের ভিডিওর কথা মনে থাকে তাহলে আমি বারবার করে বলেছিলাম যে ফার্স্ট লাইন ডিফেন্সটা যদি কোনো মাইক্রোবস ক্রস করে তখন সে ব্লাডের মধ্যে এনকাউন্টার করে। এই ব্লাডের এনকাউন্টার থেকে সে আলটিমেটলি একটা তার আলটিমেট সাইট অফ ইনফেকশনে যায়, দ্যাট ইজ তার চয়েস অফ টিস্যুতে যায়। এই চয়েস অফ টিস্যুতে যখনই সে যায় সেখানেও সে আরও একবার এনকাউন্টার হয় আমার বডির ম্যাক্রোফাজ বা আমার বডির সমস্ত ফ্যাগোসাইটিক সিস্টেমের সামনে। তো আজকে আমরা বেছে নিচ্ছি সেই সেকেন্ড লাইন ডিফেন্সের যে টপিকটা, তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। শব্দটা যে একদম অচেনা তা কিন্তু নয়। এই ফ্যাগো শব্দের অর্থ যে ইট করে, যে মানে কিছু খেলে তাকে বলে ফ্যাগাস, সেখান থেকে শব্দটা এসছে। তাহলে সেলের কিছুকে ইট করার কথাটা এসছে ফ্যাগোসাইটোসিস থেকে। এখন দেখো, প্রচুর সেল ইট করতে পারে। যে সেলগুলো ইট করতে পারে তাদের মধ্যে সবার কাছে একটা কমন থিং আছে, তারা সবাই রাখে লাইসোজোমস বলে একটা ভীষণ দামি অর্গানেলি, যাকে আমরা সবাই জানি সুইসাইডাল ব্যাগ বলে বলা হয়, বা সেলের একটা ডাইজেস্টিভ এনজাইমস রাখে। তাহলে লাইসোজোম রিচ যে সেলসগুলো আছে তার মধ্যে সবচেয়ে চেনাশোনা তোমার আমার কাছে যেটা, তার নাম হচ্ছে ম্যাক্রোফাজ। এবং ইমিউন সিস্টেমের এই সেলটা অনেকটাই ফ্যাগোসাইটিক সিস্টেম বলো, পরবর্তীকালে যখন তুমি ইমিউন রেসপন্স করবে সেখানে গিয়ে দেখবে যে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের জন্য বলো, তাহলে এই সেলসগুলো একটা বড় সড়ো ভূমিকা নেয়, একটা মেজর রোল প্লে করে ম্যাক্রোফাজ। আস্তে আস্তে আমরা জানতে পারবো। কিন্তু আজকে ম্যাক্রোফাজের কথা আমরা শুনবো, যে ম্যাক্রোফাজটা বাইরে থেকে যখন কোনো পার্টিকুলার একটা ব্যাকটেরিয়াকে সে নেয়, বা যে কোনো মাইক্রোবসকে নিতে পারে, ফাঞ্জাই নিতে পারে, প্রোটোজোয়া নিতে পারে, যদি সে নেয় তাহলে আলটিমেটলি সে তার বডিতে এটা নেওয়ার জন্য করে সিউডোপোডিয়া দিয়ে এক বিশেষ প্রকারের সিস্টেম, যে সিস্টেমটার মাধ্যমে ও এন্ডোসাইটোসিস করে। এই এন্ডোসাইটোসিস করার জন্য সে যে অ্যান্টিজেন আলাদা করে নিতে পারে না তা কিন্তু নয়, সেটাও নিতে পারে। তার কথা একটু আমরা পরে আসছি। আগে আমি বলছি, কাঁচা একটা বড় ব্যাকটেরিয়া নিচ্ছে, একদম পুরো হোল ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াটাকে নিয়ে নিল, নেবার পর ওর বডিতে আছে লাইসোজোম। এই লাইসোজোমের ভেতর আছে প্রচুর ডাইজেস্টিভ এনজাইমস, বা বলতে পারি হাইড্রোলাইটিক এনজাইমস। এবং আমরা লিস্ট দেখবো পরবর্তীকালে, সেখানে দেখবো মোর দ্যান 40 ডাইজেস্টিভ এনজাইমস আছে। ক্যাথেপসিন, অ্যাসিড ফসফেটেজ, অ্যারাইল ফসফেটেজ, অ্যারাইল সালফোটেজ, অসংখ্য রকমের এনজাইমস আছে। এই এনজাইমসগুলো আলটিমেটলি ওই ফ্যাগোজোমটা যেটা নিয়েছে, তাকে আমরা এখন থেকে ফ্যাগোজোম বলবো, তার সঙ্গে গিয়ে ওটা মিক্স আপ হবে, দ্যাট ইজ এনকাউন্টার করবে। যদি মিশে যায় তাহলে সেখানে গিয়ে কি হবে, সেলটাকে পুরোপুরি ফাটিয়ে দেবে বা ডাইজেশন করে দেবে। এই ডাইজেশন করে দেওয়ার পর আইদার সেলটার এখানে ডাইজেশন হয়ে যাওয়ার পরে ড্যামেজ হয়ে যাবে, অথবা এই ডাইজেস্টেড পেপটাইডগুলো, যে পেপটাইডগুলো তখনও পড়ে আছে ফ্যাগোজোমসের মধ্যে, তার গায়েও লাগিয়ে দেবে একটা বিশেষ ধরনের রিসেপ্টর, যে রিসেপ্টরকে আমরা যখনই ইমিউন রেসপন্স পড়তে যাব তখনই তার কথা পড়বো। সেই রিসেপ্টরের নাম হচ্ছে MHC ক্লাস 2। এই MHC ক্লাস 2 রিসেপ্টরটা অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার জিনের একটা লোকাস থেকে আসে, 6 নম্বর ক্রোমোসোমের একটা শর্ট আর্ম থেকে আসে। এইরকম একটা প্রোটিন আমরা শুনবো পরে কোনো একদিন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন অ্যান্ড দ্য প্রসেসিং, তো সেখানে আবার বলবো। কিন্তু এটুকু জেনে রাখো, ম্যাক্রোফাজের মধ্যে এইরকম একটা MHC রিসেপ্টর আছে, যে রিসেপ্টরটার কাছে এই যে ফ্র্যাগমেন্টেড হওয়া জিনিসগুলো ওর গায়ে বাইন্ড করলো, এবং তুমি একে বলবে যে প্রসেস হয়ে গেছে। এই বাইন্ড করার পরে ওটাকে আবার এক্সোসাইটোসিস করে বাইরের দিকে মেমব্রেনের মধ্যে ডিসপ্লে করে দেওয়া হলো। তাহলে মেমব্রেনের মধ্যে একদিকে ডিসপ্লে করা হলো, অপর দিকে যদি কোনো ব্যাকটেরিয়াটাকে থেকে তার ভেতরে কেমিক্যাল ডাম্প করে দিই, তাহলে ব্যাকটেরিয়া ওখানেই মরে গেল। তাহলে ব্যাকটেরিয়া আইদার মরে গেল, অথবা তার কোনো একটা প্রোটিন ফ্র্যাগমেন্ট বাইরের দিকে ডিসপ্লে হলো। ডিসপ্লে যদি হয়, আমার বাড়ির যে পুরো ইমিউন সিস্টেম আছে তারা আস্তে আস্তে করে অ্যালার্ম হতে শুরু করলো। ইট ইস আ কমিউনিকেশন যে হ্যাঁ, বডিতে বাইরে থেকে কোনো একটা এনিমি এসছে, আমাদের এবার ইমিউন রেসপন্স দেখাতে হবে, সেটার জন্য রইলো। প্লাস একে তুমি বলবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, আর এইটাকে বলবে অ্যান্টিজেন প্রসেসিং,
এবং এই প্রসেসিংটার পরেও যদি ব্যাকটেরিয়াটা আর নড়াচড়া না করতে পারে, ওখানে যদি কিল হয়ে যায়, তাহলেও একটা কিল হয়ে যেতে পারে। তাহলে আইদার ব্যাকটেরিয়া ডাইরেক্টলি কিল হতে পারে, অথবা এটা প্রেজেন্টেডও হতে পারে টু স্টিমুলেট আওয়ার ইমিউন সিস্টেম। তো ফ্যাগোসাইটোসিস যেটা হচ্ছিল, সেটাকে যদি আরো একবার আমরা একদম ইলাস্ট্রেটিভ ভাবে বা ছবিতে একবার দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে ব্যাকটেরিয়া প্রথমে সেলটার কাছে আসছে, সেলটা তার সিউডোপোডিয়া দিয়ে ওকে ঘিরে ধরলো এবং ধরে ব্যাকটেরিয়াটাকে পাতি বাংলা কথায় গিলে নিল, এনগালফ করলো। এই ঘটনাটাকে তুমি এন্ডোসাইটোসিস বলতে পারো, তুমি বলতে পারো ফ্যাগোসাইটোসিস, যে কোনো নামে তুমি ডাকতে পারো। এরপরে দেখো ওর মধ্যে একটা মেমব্রেন বাউন্ড ভেসিকেল মতন হলো, যে ভেসিকেলকে তুমি এখন থেকে যে নামে ডাকছো তার নাম হচ্ছে ফ্যাগোজোম। ফ্যাগোজোমের কাছে এসে পৌঁছালো লাইসোজোম। লাইসোজোম কোত্থেকে তৈরি হচ্ছে? লাইসোজোম তৈরি হচ্ছে গলগি অ্যাপারেটাস থেকে। তাহলে গলগি অ্যাপারেটাস থেকে লাইসোজোমের একটা বাবল বেরিয়ে এলো, যাকে অনেকে কখনো কখনো এন্ডোজোমস বলেও ডেকেছে। তাহলে সেই এন্ডোজোমস এসে বাইন্ড করলো এই ফ্যাগোজোমের সাথে। তাহলে এই ফ্যাগোজোম আর এন্ডোজোম যেখানটায় মিশলো, তখন তুমি তাকে ডাকতে পারো ফ্যাগোলাইসোজোম বলে। এই ফ্যাগোলাইসোজোম এরপর এর মধ্যে ওই ব্যাকটেরিয়াটাকে ডাইজেশন করলো। ডাইজেশন যখন করলো, ব্যাকটেরিয়াটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেল। সেই ফ্র্যাগমেন্টেডের মধ্যে এমএইচসি রিসেপ্টরটাকে দিয়ে দেওয়া হলো। দেওয়ার পর এমএইচসি ক্লাস 2 অবভিয়াসলি সেটাকে দিয়ে দেওয়া হলো। তারপরে তাকে বাইরের দিকে ফেলে দেওয়া হলো। কিছু অ্যান্টিজেন বাইরের দিকে বেরিয়ে চলে গেল, যারা প্রসেস হয়ে গেছে, যাদের আর দরকার নেই, আমি বডি থেকে গেট রিড অফ করে দিয়েছি, তারা বাইরে পড়ে গেল। আর কিছুকে প্রেজেন্টেড করার জন্য ক্লাস 2 এমএইচসি দিয়ে প্রেজেন্ট করা হলো। এমএইচসি পুরো কথা কি? মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এই মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এক ধরনের এমন রিসেপ্টর, যে রিসেপ্টরগুলো আমাদের প্রসেস হওয়া অ্যান্টিজেনকে বাইরের দিকে রাখে। তো এই যে পুরো প্রসেসটা চললো, সেই প্রসেসটাকে আমরা সাধারণত দুটো পার্টে ভাগ করি। কিরকম ভাবে দুটো পার্টে ভাগ করি? একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং, আর একটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং। শব্দগুলোর অর্থ কি? আমাদের সেলের মধ্যে প্রচুর অক্সিজেন স্পিসিস তৈরি হয়। যে অক্সিজেন স্পিসিসগুলো ওই ব্যাকটেরিয়া বা ফরেন কোনো পার্টিকেলসকে যখন নেওয়া হয়, তাদের গায়ে ওই অক্সিজেনের র্যাডিক্যালসগুলো দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। তো এই অক্সিজেন র্যাডিক্যালসগুলোকে আমরা সাধারণত কি নামে ডাকি? আমরা ডাকি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, বা ছোট করে রস। এই রসের মধ্যে কারা কারা পড়ে? এই রসের মধ্যে তুমি অ্যাটলিস্ট এই চারটেকে তো মেনশন করতেই পারো, যার মধ্যে প্রথম নাম হলো সুপার অক্সাইড অ্যানায়ন, যাকে তুমি আবার সিম্বলাইজ করতে পারো। হাইড্রক্সিল র্যাডিক্যালস, তাকে সিম্বলাইজ করতে পারো। হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে আমরা সবচেয়ে আগে জানি, তোমার রস বললেই যেন প্রথমেই নামটা মনে আসে। এবং হাইপোক্লোরাইট অ্যানায়ন্স, তাকেও তুমি ইউজ করতে পারো। তাহলে এরা সবাই অক্সিজেন ইন্টারমিডিয়েট, টক্সিক অক্সিজেন ডেরিভেটিভ, অথবা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। এছাড়াও কিছু রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিসও আছে, যার মধ্যে ধরো তুমি এনর নাম শুনেছো হয়তো, নাইট্রিক অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, HNO2 নাইট্রাস অ্যাসিড, সবাই কিন্তু রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট। কিছু আদার্স ইন্টারমিডিয়েটও পাওয়া যায়, যার মধ্যে তুমি NH2Cl মানে মোনোক্লোরাইড অ্যামাইন বলতে পারো। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় জায়গাটা নিয়ে রেখেছে কিন্তু রস, তো সেটার নাম দেওয়া হয়েছে O2 ডিপেন্ডেন্ট কিলিং। তাহলে কেউ আমাকে প্রশ্ন করলো ফ্যাগোসাইটোসিসের মেকানিজম কি করে হয়? তুমি প্রথমে আগে এই প্রসেসটা বললে, এই প্রসেসটা কি করে হয় বললে, তারপরে তুমি চলে এলে তার কেমিক্যাল এন্টিটিতে। কেমিক্যাল এন্টিটিতে কি করে হয়? একটা হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং। অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং গুলো কে করে? এই জিনিসপত্রগুলো যা লাইসোজোমের মধ্যে থেকে দেওয়া হচ্ছে বা সেলের অন্যান্য জায়গা থেকে আসছে, এরা এসে কিলটা করছে। সেকেন্ড একটা অপশন রয়ে যাচ্ছে। কি অপশন রয়ে যাচ্ছে? O2 ইন্ডিপেন্ডেন্ট কিলিং। কি কি আছে? আমাদের সেলের ভেতর কিছু এমন প্রোটিন থাকে, তারা অ্যান্টি মাইক্রোবায়াল পেপটাইড, অ্যান্টি মাইক্রোবায়াল পেপটাইড AMP, এরকম AMP থাকে, অনেকগুলো AMP আছে, আমরা এটা নিয়ে কোনো একটা ক্লাস করতে পারি। তার মধ্যে একটি AMPর নাম হচ্ছে ডিফেন্সিন। সেই ডিফেন্সিন ব্যাপারটাও কিন্তু এইরকম একটা অ্যান্টিজেনকে নষ্ট করতে পারে, মানে ফ্যাগোসাইটোসিস করে। এর সঙ্গে রইল টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, TNF আলফা, সেও করতে পারে। লাইসোজাইম, এর কথা মোটামুটি আমরা সবাই শুনেছি। দেখো টিয়ারের মধ্যে আছে, স্যালাইভার মধ্যে আছে লাইসোজাইমস, যারা অ্যাকচুয়ালি স্প্লিট করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইক্যানকে। তো অবশ্যই একটা আমার কাছে অ্যান্টি মাইক্রোবায়ালের গল্প চলে এলো, অ্যান্টি মাইক্রোবায়াল পেপটাইড হয়ে গেল। এর সঙ্গে রয়েছে দেখো প্রচুর হাইড্রাইডিক এনজাইমস। এই হাইড্রাইডিক এনজাইমের সোর্সটা কি? অবশ্যই করে লাইসোজোম, তোমাকে আগেও বলে এসেছি।
যে হাইড্রোলাইটিক এনজাইমসগুলোর মধ্যে কারা পড়েছে? অ্যাসিড ফসফেটেজ, অ্যারিল সালফোটেজ, এই সমস্ত এনজাইমসগুলো পড়েছে এবং তারা মোর দ্যান 40, তাহলে এবং তারা সবাই কাজ করে কিরকম? অ্যাসিডিক পিএইচে, যাদেরকে এদেরকে এই জন্য বলা হয় অ্যাসিড হাইড্রোলেসিস। সুতরাং আজকে যদি আমরা পুরো পড়াটাকে সাম আপ করি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 ধরে, তো নাম্বার 1, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস? তো ফ্যাগোসাইটোসিস হলো একটা এমন প্রসেস যে প্রসেসের বাইরে থেকে কোনো মাইক্রোবায়াল এন্টিটিকে ধরে বা কোনো একটা মাইক্রোবায়াল কোনো একটা প্যাথোজেনকে ধরে তাকে পুরোপুরি ড্যামেজ করা বা তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া, তাকে পুরোপুরি ডাউন করে দেওয়া সেলের মধ্যে, তার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। প্রসেসটা কি করে হয়? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। প্রসেসটাতে করার জন্য কোন কেমিক্যাল এন্টিটি আছে? O2 ডিপেন্ডেন্ট কিলিং আছে, O2 ইন্ডিপেন্ডেন্ট কিলিং আছে। O2 ডিপেন্ডেন্ট কিলিং গুলো কারা কারা করে, O2 ইন্ডিপেন্ডেন্ট কিলিং গুলো কারা কারা করে। এবং এই প্রসেসটা পরে আমরা আলটিমেটলি সেলের মধ্যে কি সিগনিফিকেন্স? এক তো সিগনিফিকেন্স যে ব্যাকটেরিয়াটা বাইরে থেকে এসেছিল যা আমাকে আক্রমণ করতে পারতো, তার হাত থেকে আমি মুক্তি পেয়ে গেলাম, গেট রিড অফ। সেকেন্ড কি, যদি সেই ব্যাকটেরিয়াটার হাত থেকে আমরা মুক্তি না পাই, যদি অনেক সংখ্যায় আসে, অনেক বড় প্যাথোজেনিক হয়, তাহলে কি করলাম? আমার বডি যে আরেকটা আর্মি আছে, যে আর্মিটা ইমিউন সিস্টেম নামে পরিচিত, তাকে পুরো জাস্ট মেসেজটা করে দিলাম যে দেখো আমাদের বডিতে কিন্তু এখন এমন ব্যাকটেরিয়া এসছে, এই জন্য কিন্তু আমাদের কমিউনিকেশন করলাম যে তুমি এসে এবার মারার চেষ্টা করো। তাই জন্যই তো প্রেজেন্টেশন করলাম MHC ক্লাস 2 দিয়ে। ওই প্রেজেন্টেশনটার ফলে যদি ম্যাক্রোফাজ একা না পেরে থাকে, তাহলে ও ডেকে নেবে কাকে? পুরো বড়সড় একটা আর্মিকে, যার নাম ইমিউন সিস্টেম। থ্যাংক ইউ।